দেখেন একটা রেন্ট সিকার্স ইকোনমি আমরা দেখতে পাচ্ছি রিয়েলি। মজম ভাই তো বলেছেনই এই পুরোটা বিস্তৃত করে, গুটি কয়েক কোম্পানির হাতে পুরো ভোগ্যপণ্যের বাজারটা চলে গেছে। কিন্তু এটা যদি বাজারটা যেত তাহলে একটা কথা ছিল, তারা হলো কি পুরা আমদানি রপ্তানি চক্রটা নিজেদের হাতে নিয়েছে, বাজার ব্যবস্থাপনাটা নিজের হাতে নিয়েছে, এবং শেষ পর্যন্ত যেটা করেছে তারা সেটা হলো নীতি নির্ধারণী জায়গায়ও তারা তাদের প্রভাব খাটিয়ে রেখেছে। ফলে যেটা হয়েছে, একটা মাঠে যদি খেলোয়াড় আর রেফারি একই দলের হয়, যেটা ঘটবার কথা সেটা ঘটছে বাংলাদেশে। এরাই মাঠে খেলছে, বাজারের ভিতরে খেলছে, এরা আবার মন্ত্রণালয়ের ভিতরে বসে প্রভাব বিস্তার করছে। আমাদের মন্ত্রীদের মধ্যে বিরাট একটা অংশ ব্যবসায়ী, এমপিদের মধ্যে ব্যবসায়ীরা আমলাদেরকে প্রভাবিত করছে। তারা নানাভাবে পুরো চক্রটা নিজেদের হাতে নিয়েছে, কখন দাম বাড়ানো হবে, কখন কমানো হবে। ফলে এই যে আমি যেটাকে বলি খেলোয়াড় রেফারি একই দলের হলে যেটা ঘটবার সেটা ঘটছে বাংলাদেশে। আমরাও যে ব্যবসায়ী নন সেটাও তো আর এখন সেটা তো বোঝাই যাচ্ছে এখন আমরা প্রমাণ ব্যবসা থেকে শুরু করে। এবং এতে করে যেটা হচ্ছে কি যে আমাদের কোথাও কোনো নিয়ন্ত্রণ থাকছে না। ক্ষমতা কাঠামোর মধ্যে যারা অবস্থান করছে তাদেরকে আসলে নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছে, অথবা পুরো ক্ষমতা কাঠামোটাকেই তারা নিয়ন্ত্রণ করছে এই গুটি কয়েক ব্যবসায়ী। আপনি দেখেন ডিমের ব্যাপারে তো রিপোর্টই হলো, কিন্তু কিছু কি হলো, যারা 2টি বা 3টি বড় কোম্পানি আছে তারা ডিমের পুরো বাজারটা নিয়ন্ত্রণ করছে, তাদেরই লোক আবার সকালবেলা নিলামে অংশ নিচ্ছে, কোম্পানির কর্মচারীরা। বলে তারা একটা হায়ার লেভেল থেকে দাম চার্জ করছে তেজগাঁ অঞ্চলে দাঁড়িয়ে, তখন কিন্তু বাকি যারা আছে তারা আর কোনো সাধারণ ডিম ব্যবসায়ীরা তারা ওই সিস্টেমের মধ্যে আউট হয়ে যাচ্ছে। আগের রাতে SMS দিয়ে বলে দেওয়া হচ্ছে এই রেটের উপরে মানে দাম হাঁকাতে হবে। এইভাবে কিন্তু পুরো সিস্টেমটা তারা নিয়ন্ত্রণ করছে চোখের সম্মুখে, এবং এখানে যে আমাদের একটা কম্পিটিশন কমিশন আছে তারা কিন্তু সেভাবে কোনো কাজ করতে পারছে না। এখানে সরকারের তরফ থেকে একটা কথা বলা হয় যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলুন, OMS বলুন বা TCBর মাধ্যমে পণ্য বিক্রয় করে আসলে সবচেয়ে গরিব যারা তাদের একটা বড় অংশকে তারা সাহায্য করতে পারছেন, এটা কতটুকু বাস্তবতা? কিছুটা তো করছেই, কিন্তু সেটা তো আসলে বড় আকারে কোনো প্রভাব রাখতে পারছে না। আপনি 18 কোটি 20 কোটি মানুষের মধ্যে হয়তো 1-1.5 কোটি মানুষকে এটা দিয়েছেন, কিন্তু সেটাও যে ডিস্ট্রিবিউশন প্রপারলি হয়েছে, কারণ আমরা প্রায় সময় শুনি যে OMS-এর চাল পাওয়া যাচ্ছে না, ডিলার্স কারা, কাদের কাছে চাল চলে যাচ্ছে। এমনকি আপনার মনে থাকবার কথা 10 টাকার কেজি চালের মতন একটা দরিদ্র বান্ধব কর্মসূচি শেষ পর্যন্ত চলে গিয়েছিল পকেটে, এলাকার রাজনৈতিক নেতৃত্বের পকেটে। এখানে রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে। আমরা বাংলাদেশে গত 1 দশকে বা তার বেশি সময় ধরে যেটা দেখতে পাচ্ছি যে রাজনীতি এবং ব্যবসা একাকার হয়ে দাঁড়িয়েছে, এবং এই পরিপূরক হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, কারো উপরে কারো কোনো নিয়ন্ত্রণ নাই, বরং তারা সম্পূরক শক্তি হিসেবে দাঁড়িয়েছে এবং ব্যবসা বাণিজ্য সব কিছুকে মানুষের আওতার বাইরে নিয়ে গেছে। এবং শাসন ব্যবস্থাটাও তাই, শাসন ব্যবস্থায় মানুষের ভাবনাটা একেবারে নেই। মানুষ কোথাও গেল, খেতে পারলো কি পারলো না, এই ভাবনাটা আপনাকে কোথাও খুঁজে পাবেন না। আপনি কিছু চটকদার কথা শুনবেন, কিছু বক্তৃতা শুনবেন, কিন্তু মাঠে কিন্তু তার কোনো প্রভাব নেই। প্রকৃত অর্থে মানুষ এখন যা আয় করছে তার ব্যয়যোগ্য আয় কিন্তু কমে যাচ্ছে। সে যাই করছে, সে যেটা ব্যয় করছে তার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য থাকছে না। এবং এটার বড় কারণ হলো যে দীর্ঘদিনের আমাদের যেটা আমরা দেখি যে অপচয় এবং দুর্নীতির কারণে অর্থনৈতিক শৃঙ্খলাটাই নষ্ট হয়ে গেছে। এবং আমি তো একটা কথা বলি, আমি জানি না ওনারও রাজি হবেন কিনা আমার কথায়, গত 15 বছরে রাজনৈতিক নেতৃত্বকে যত শক্তিশালী আমরা দেখেছি, অর্থনৈতিক নেতৃত্ব আমাদের কাছে দৃশ্যমান হয়নি। দেশে কোনো অর্থনৈতিক নেতৃত্ব নেই। এখানে আরেকটা ব্যাপার সামনে এসেছে যেটা সিপিডির সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ এই বছর থেকে বাড়তে শুরু করবে, এবং সেটা একটা আসলে বাড়তি চাপ তৈরি করবে সামগ্রিক অর্থনীতির উপর, এবং তার সাথে অনেক প্রকল্পের ন্যায্যতা এবং যৌক্তিকতা নিয়েও প্রশ্ন আসছে। এই ব্যাপারে আপনি কি বলেন? না, সরকার নিজেও এখন বুঝতে পারছে, যে কারণে দেখবেন আজকেও কিন্তু বক্তৃতার মধ্যে এসছে যে আমাদের কোয়ালিটি প্রকল্প আমাদের করতে হবে, অর্থাৎ একটা কিছু বুঝতে পারছে। কিন্তু আমাদের যে চাপটা আসছে এতে তো কোনো সন্দেহ নাই, এবং চাপটা তো নানা দিক থেকে আসছে। একটা হলো বিদেশি প্রকল্পে আমরা যে ঋণগুলো নিয়েছি তার একটা চাপ আসছে, আমরা যে ব্যাংক খাত থেকে বড় আকারে নিয়েছি তা আসছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আগামী বাজেটে শুধু ঋণ পরিশোধের জন্যই 1,28,000 কোটি টাকার মতন বরাদ্দ রাখা হচ্ছে। তাহলে আপনার যে 7,96,000 কোটি টাকার বাজেট, সেখানে একটা বড় অংশ তো চলে যাবে ঋণ পরিশোধের ক্ষেত্রেই। এবং এই টাকাটা তো আসলে বড় আকারে একটা চাপ সৃষ্টি করবে সামগ্রিক অর্থনৈতিক শৃঙ্খলাতে। এবং আমাদের অর্থনীতির বাজেট যেটা আমরা আসছি, আমাদের অর্থনীতির বড় কাঠামোগত দুর্বলতাটাই হলো আমাদের আয় কম, ব্যয় বেশি, এবং একটা পরোক্ষ কর নির্ভর অর্থনীতি যেটা নিবর্তনমূলক, মানুষকে নিপীড়ন করছে কিন্তু মানুষ কিছু বলতে পারছে না। প্রত্যক্ষ কর কম, যেখানে আবার আমরা ধনীদের কারণে হাত দিতে পারছি না।